নমস্কার। এই ব্যক্তিত্ব থেকে আবার এসেছি। এ কি খেলা, খেলা যেন শেষ হয়েও হচ্ছে না। মানে একটা অদ্ভুত না? দেখুন, বিশ্বকাপও তো এরকম মাঝে মাঝে হয়, যদিও আমরা জানি যে হয়তো 12:30 কি 1:45-1টার সময় খেলা শেষ হয়ে যাবে রাত্রে। আমরা সেই তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কাল সকাল থেকে আবার অফিস কাছারি আছে, বেরিয়ে যেতে হবে। কিন্তু নয় গোললেস, নয়তো সেম রেজাল্ট, আবার নতুন করে আধ ঘন্টা খেলা হলো, আধ ঘন্টা গেল, আচ্ছা সেখানেও ফলাফল 0। তারপরে আবার টাইব্রেকার চলছে, তারপরে সাডেন ডেথ, এই করতে করতে আরও 1 ঘন্টা, 1.5 ঘন্টা। তার মানে দেখুন, ঘুম তো গেলই চৌপাট। ঠিক ওই খেলার সাথে যেন এই খেলার একটা মিল রয়েছে, তাই না? দেখুন, এই যে মানে এটা ভোটের কথা বলছি, ভোট খেলা এই যে হলো, এবার যা ফলাফল দাঁড়ালো, দুপক্ষই, এক পক্ষ খানিকটা স্ট্রং, এক পক্ষ খানিকটা উইক। এবার দুপক্ষই আশা যে আমরা এবার ওইখানে গিয়ে বসবো। তো যাই হোক, কিন্তু যারা জোটের মধ্যে যারা আছে সেইগুলো তো আছে, কিন্তু যারা জোটে নেই, ওইটাই হচ্ছে মেন খেলা ঘোরাবার একটা, বলতে পারেন একটা ক্লু, একটা ইউনিট। যেমন ধরুন, 17 জন আছে সিঙ্গেল দাঁড়িয়েছেন, যারা একটি দলের, তারা কিন্তু কোনো জোটে নেই, ডাইনে বাঁয়ে কোনো জোটে নেই। আচ্ছা, 7 জন আছেন ইন্ডিপেন্ডেন্ট, জিতেছেন আমাদের ভারতবর্ষ। 14 জন আছেন দুটো পার্টির, তারা কোনো দলে নেই। আচ্ছা, আর 2 জন করে একটি দল আছে। তাহলে এই যে টোটাল 17, 7, 14, 2, এই যে টোটালটা হলো, এই টোটালটা কিন্তু ওই যারা যে গোষ্ঠী দুটো আছে, হ্যাঁ, সেই গোষ্ঠীর মধ্যে এরা কিন্তু কোনো দিকেই এখনো পর্যন্ত নেই, এরা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টলি আছে। আচ্ছা, এইবার আশা করা যায় যে এইগুলো হয়তো যে টিম একটু বেশি বলবান, তার সাথে সে তার বাউন্ডারির মধ্যে এদের ঢুকিয়ে নেবে। এবং ঢুকিয়ে নেবার কারণটা হচ্ছে, ঢুকিয়ে না নিলেও হয়তো হবে, কিন্তু ঢুকিয়ে নেবার কারণটা হচ্ছে যে একজন যে আছে ওই পাল্টিবাবু, ওকে পাল্টিবাবু বলেই সবাই চেনে, বিহারের এন কুমার, উনি হচ্ছেন মহাপাল্টিবাবু। আচ্ছা, আরেকজন আছেন বহুত দিন বাদে আবার, উনি আবার খেলাতে অংশগ্রহণ করেছেন, চন্দ্রবাবু নাইক। আচ্ছা, আগে উনি এনডিএর সাথে ছিলেন, তারপরে কোনো কারণে ভেঙে বেরিয়ে যায়। কিন্তু উনি কিন্তু যতদিন ছিলেন, সেই আমাদের বাজপেয়ী জির সময় তো উনি ছিলেন, তো উনি যতদিন ছিলেন, উনি কিন্তু নিজের রাজ্যটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। এই কাজটা কিন্তু উনি প্রতিবার এলেই করেন। তো এইবারে যদি ওনাকে রাজ্যের দিকে আবার 2026-এ, মানে এইবারে তো চলে আসছে, আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি, এবার যদি রাজ্যকে যদি ওকে যদি গোছাতে হয়, তাহলে নিশ্চয়ই ওনাকে এই বড় দলের সাথে থাকতে হবে। এইটা একটা বড় দলের প্লাস পয়েন্ট। আর ওই পাল্টিবাবু হয়তো এবারে পাল্টি নাও মারতে পারে 5 বছরের জন্য, কেননা এর মধ্যে অনেক ইকুয়েশন আছে, এর মধ্যে বিহারের ওকে পাল্টি মানে উনি তো এখন বিহারের মুখ্যমন্ত্রী, এবং উনি যদি কোনো বড় পদ দাবি করেন, তাহলে বিহারের মুখ্যমন্ত্রী তো ওনাকে ছাড়তে হবে। ছাড়তে এসে পরে যদি পাল্টিবাজি করেন আবার কোনো কিছু না পাওয়ার ক্ষোভে, তাহলে কিন্তু ওইখানে আর তো মুখ্যমন্ত্রীতে আর উনি যেতে পারবেন না। সুতরাং এইগুলো অনেকগুলো ওনার একটু চাপে হলেও উনি হয়তো 5 বছর থেকে যাবেন। কিন্তু এরা দুজনেই যদি কেউ না থাকে, তখন এই যে আগের যেগুলো বললাম, ইন্ডিপেন্ডেন্ট বা শুধু যারা কোনো দিকেই এখন নেই, এরা কিন্তু এই বড় টিমের একটা ওরা ঢুকিয়ে নেবে, হয়তো এই তৎপরতা শুরু হয়ে গেছে। এবং কোনো চ্যানেলেই কিন্তু, কোনো নিউজেই কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কারোর কোনো কথা হচ্ছে না। আচ্ছা, এই একটা ব্যাপার। তখন দেখবেন যে এই বড় পার্টি যারা আছে, মানে রুলিং পার্টির কথা বলছি, তারা তখন 305 কি 311 হয়ে যাবে। এটা ওদের একটা সেফ সাইড। তবে কিন্তু সেই কোয়ালিশন করেই হবে।
আচ্ছা, আর মানে এই বড় পার্টি তো 5 বছর সংসদে থাকতে এসেছে, সুতরাং তারা তো সেইভাবেই গোছাবে, কেননা যত রিফর্মস হচ্ছে ভারতবর্ষের তারা তো করছে, অর্ধেক হয়েছে অর্ধেক হবে। ধরুন পিওকে ঢুকবে আমাদের ভারতবর্ষে, সেইগুলো একটা স্কিম আছে। তারপরে বিদেশ নীতি আছে, সব আছে। প্রতিটা স্টেবল গভর্নমেন্ট হলেই তো বিদেশ নীতি, তারপর লোন থেকে শুরু করে সব কিছু একটা স্টেবল গভর্নমেন্টই চায়। তো যারা চেয়েছিলেন যে একটা ঘেটে যাওয়া সরকার আসবে, তাদের একটু চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ এই ঘেটে যাওয়া সরকার তারা চাইছিল যে জলটা ঘুরিয়ে গেলে তাদের সুবিধে হবে। তারা কোনোদিন তো তাদের জল্পনা থেকে কল্পনা, আবার কল্পনা থেকে জল্পনা চলুক, আমরা দেখি কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের যে দেশ স্বাধীনের পরে চাচা যে ভাইরাসটা এই আমাদের দেশে এবং এই কংগ্রেস পার্টির মধ্যে যে ভাইরাসটা দিয়ে গেছেন, এই ধরুন 1947 থেকে 2024 এখনো পর্যন্ত এই ভাইরাসটা কিন্তু টোটাল মারা যায়নি এই ভাইরাসটাকে। এবং এই ভাইরাসটাকে যতদিন না মারা যাচ্ছে ততদিন ওই পার্টিটা কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট যেটাকে বলে, যে আমাদের এই ভারতবর্ষটাকে একটু গুলিয়ে দেবার চেষ্টা ওদের মধ্যে সবসময় থাকবে, এবং প্রথম থেকেই সেটা শুরু হয়েছিল। এবং আমরাও সেটা জানি, কারণ ইতিহাস আমরা তো শুনেছি, এবং সবারই এটা একটু মনে রাখা দরকার যে আগে কি হয়েছিল। এবং তাতে কি হয়, তাদের চরিত্রগত মানে তাদের জিন তো এখনো পর্যন্ত রয়েছে, 4 পিস 2 পিস 3 পিস যাই বলুন না কেন, সেই ভাইরাসটা কিন্তু এখনো যায়নি। এবার এটা করার ড্রাগ ইউজ করলে, যেমন করোনা ভাইরাসের মতো একটা ইউজ করা উচিত কিন্তু, জানেন তো। কেন দেখবেন, লাল বাহাদুর শাস্ত্রী যখন ওই পিওকেটা যখন চলে যায় পাকিস্তান যখন দখল করে নেয়, তখন উনি বলেছিলেন যে আমরা যুদ্ধ করে এ করো না। তখন ওই চাচা বলেছিলেন যে না না, ও পায়রা উড়িয়ে দিল সাদা জানটা, না শান্তি চুক্তি আমরা মেনে নিয়েছি। এবং সেই যে ভাইরাস কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ আমাদের মাঝে মাঝে ওই ক্ষত হলেই সেই জায়গাগুলো ঘাস তৈরি করছে। ওই সময় রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছিল, এবং সে সময় লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন। তখন উনি পায়রা উড়িয়ে দিয়েছিলেন যে না না, ওইটা যা গেছে গেছে। এবং লাল বাহাদুর শাস্ত্রী তারপরে তাসখন্দে ওনার মৃতদেহ পাওয়া যায়, এবং বডিটা নীল হয়ে যায়, এবং পিঠে তার অস্ত্রের বা কাটার বা কোনো রকম আঘাতের চিহ্নের দাগ। সেই রহস্যটা কিন্তু রহস্যই থেকে গেল। এবং লাল বাহাদুর শাস্ত্রী একজন মহান ব্যক্তিত্বের মানুষ ছিলেন। নেহরুর সাথে ওনার কোনো কারণে কিছু হচ্ছিল, কারণ মানে নেহরু যে ভাইরাসগুলো ছড়াতে চাইছিলেন সেটা উনি কিছুটা বাধা দিচ্ছিলেন। সেই জন্যে কি ওনার এই অস্বাভাবিক মৃত্যু। শুধু এই মৃত্যুটা নয়, তারপরে আরেকজনের মৃত্যু আছে, চিফ এয়ার মার্শাল সুব্রত মুখার্জি এক সময় এরকম এই পাকিস্তান নিয়েই কিছু একটা ব্যাপার বোধহয় বলেছিলেন ভারতের ফরে। তখন চাচা সেটা মানতে পারেননি, প্রথমে কিছু করেনি। তারপরে ওনার শোনা গেল মৃত্যু কি না, ওই মটনের যে নল হাতটা থাকে, ওই নল হাত করে এরকম টানতে গিয়ে নাকি ওই নল নাকি হাত থেকে গলায় চলে গিয়ে নাকি শ্বাসরোধ হয়ে মারা গেছেন। সুতরাং এই জিনিসগুলো কিন্তু ইতিহাসে আছে, এবং এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ওরা কিন্তু সেটা আর বলার কিছু নেই। সুতরাং এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর তাকে সেই ভাইরাসটাকে কিন্তু না মানলে কিন্তু আমাদের দেশ সত্যি স্বাধীন হবে না। স্বামীজিকে একজন বলেছিলেন, সেটা বলেওছি যে স্বামীজি এই আপনি তো দেশকে স্বাধীন করতে পারেন না, কিন্তু স্বামীজি বলেছিলেন আমি স্বাধীন করতে পারি, কিন্তু স্বাধীনতার পরে যে স্বাধীনতাটা রক্ষা করার মতো ভারতবাসীর এখনও দম বা জোর আসেনি। কিন্তু এখনও কি ভারতবাসীর সেরকম জোর আসেনি? ভারতবাসীর জোর যেন কোনোদিনই না আসে, সেই ভাইরাসটা এই চাচা প্রথম থেকেই দিয়ে গেছিলেন, এবং সেই ভাইরাসও এখনও পর্যন্ত জীবিত আছে প্রত্যেকের মধ্যে, কিছু সংখ্যক মানুষের মধ্যে। ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে। নমস্কার।